হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ভোট পর্ব মিটলো তবে আমাদের। তোমাদের অনেকের অনেক অভিযোগ থাকবে, এটা খুব স্বাভাবিক যে আমি বিগত 1 মাসের কাছাকাছি না কাঠগোলাপ না নারাজ কোনো গল্পই দিয়ে উঠতে পারিনি। তার একটাই কারণ, সেটা হচ্ছে ভোট। এখন তোমরা বলতেই পারো ভোটের সাথে আমার সম্পর্ক কি? তোমাদের সাথে আমি আমার ব্যক্তিগত জীবন এখন অব্দি সেইভাবে বলে উঠতে পারিনি। আস্তে আস্তে নিশ্চয়ই বলবো। শুধু এটুকুনি বলবো, ভোটের ডিউটি যাকে বলে, মানে সেটা পোলিং অফিসার যারা আমার গল্প শোনো তারা কম বেশি জানো। পোলিং অফিসারের ডিউটি আমি একবার করেছিলাম, তাও 2 বছর আগে পঞ্চায়েত ইলেকশনে। কিন্তু এবারে এবারে মনে হচ্ছিল যে কি চলছে আমার সাথে, সবকিছু নতুন, এভরিথিং। মানে একদিকে আমার অফিসে আমার স্যার ডাকছে আর একদিকে আমার ডিউটি এসডি অফিস। পুরো শেষ। সে বিভৎস অনেক কাণ্ড নিশ্চয়ই শেয়ার করব। কিন্তু এখন সবার প্রথমে আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে আমরা আজকে কোনটা শুনবো। কিন্তু এত কথার মধ্যে কি শুনবো বলো তো আমরা? আজকে কি বার? আজকে বুধবার। তার মানে আজকে আমাদের নারাজের দিন। তাই জন্য আমি আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দেবারতী মুখোপাধ্যায়ের লেখা নারাজ দ্বিতীয় অংশ। অনেক বকে ফেলেছি, এক্সট্রাই বকেছি জানি। আসলে অনেকদিন কথা না হলে যা হয় আর কি। চিন্তা নেই, আবার নিজের নিয়মে ঠিক সময় তোমাদের কাঠগোলাপ আর নারাজ চলে আসবে। যদি না আমার আবার কোনো চাপের সৃষ্টি হয়। চাপ সৃষ্টি হলেও আমি চেষ্টা করবো অবশ্যই দেওয়ার। এখানে চেষ্টা করিনি বলা ভুল, সত্যি পারিনি। রাত 9টায় ফিরে আবার সকালবেলা বেরিয়ে যাওয়া, কখন রেকর্ড করব, মানে কখন খেয়েছি কখন ঘুমিয়েছি আমি নিজেই জানি না কিছু। কি খেয়েছি কি খাইনি কিছুই বুঝতে, যেন একটা সে অদ্ভুত ঘোরের মধ্যে চলছিল জীবনটা। এখনো যে পুরোটা কেটেছে তা না, মনে হচ্ছিল কটা দিন আমি একটু ছুটি নিয়ে একটা লম্বা ছুটি নিই। কিন্তু যা হয়, ছুটি তো এখনো ভাবে পাওয়া যায় না, সম্ভব হচ্ছে না কোনো কারণে। তাই ভাবলাম এর মধ্যেই জীবনটাকে চালাতে হবে। তো তোমরাও আমার সাথে থেকো। শুরু করছি তাহলে। পাঁচকুড়ি মুখোপাধ্যায়ের 100 বিঘার ওপর জমি, তাতে বছরভর আলুর চাষ হয়। এছাড়াও এদিক ওদিক ছড়ানো রয়েছে 50 বিঘার মতো ধানি জমি, হয় আখের চাষও। সঙ্গে রয়েছে বিরাট এক তালবাগানের ইজারা। দূর দূরান্তের বেশ কিছু সম্ভ্রান্ত বাধা জমানো আছে তার। সব মিলিয়ে তার অবস্থা অত্যন্ত সচ্ছল। বিশ্বস্ত সব কর্মচারী থাকায় তাকে ওইসব বৈষয়িক ব্যাপারে বিশেষ মনোযোগও দিতে হয় না। তিনি তাই নিশ্চিন্তে সমাজের কল্যাণ সাধনে ব্রতী হতে পারেন। কথায় কথায় সহস্রিত মন্ত্র আওড়ান আর সাধারণ মানুষের ওপর বিধান জারি করেন। পাঁচকড়ি মুখোপাধ্যায়ের মশাট গ্রামের এই ধর্ষণের কথা শুনেই কাল বিলম্ব না করে থেলো হুকো হাতে ছুটে এসেছিলেন জনাই থেকে। সঙ্গে তার সারাক্ষণের খিদমতকার লালু। গ্রামের রামচন্দ্র ন্যায়তীর্থ, গোপেন্দ্রনাথ লাহিড়ীর মতো কিছু মান্যগণ্য লোকের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক সেরে তারা এসে বসেছিলেন কৃষ্ণসুন্দরের ভদ্রাসনে। ভুবনমণি তখন ঘরের ভেতরে শারীরিক যন্ত্রণা ও মানসিক বেদনায় ক্লিষ্ট বিষাদ প্রতিমা। তাকে ঘিরে বসে আছে গ্রামের মেয়ে বউদের দল। বাইরের দালানে কৃষ্ণসুন্দর বিবর্ণমুখী আলোচনা করছিলেন প্রতিবেশীদের সঙ্গে। পাঁচকড়ি মুখোপাধ্যায় বাড়িতে প্রবেশ করতেই কৃষ্ণসুন্দর শশব্যস্ত হয়ে এগিয়ে আসেন। আসুন আসুন মুখুজ্জেমশাই, অপলামা, একখানা ভালো আসন নিয়ে আয়। পাঁচকড়ি মুখোপাধ্যায় ধীরে সুস্থে বসেন, গম্ভীর মুখে হুঁকায় একটা টান দেন। তারপর চারপাশটা পরখ করে নিয়ে পশমের আসনে বসে বলেন, দুঃসংবাদটা শুনলাম ভায়া। তুমি আমার ছোট ভাইয়ের মতো, তাই থাকতে না পেরে সাত সকালে হাঁপাতে হাঁপাতে এলুম। দিনকাল কি পড়েছে বলো দেখি? দিনে দুপুরে বামুনের বিধবাকে? ছি ছি, ওইসব নরাধামদের নরকেও স্থান হবে না। কিছু কথার কোনো প্রত্যুত্তর হয় না। কৃষ্ণসুন্দর বিবর্ণ মুখে নির্বাক রইলেন। তা সে বেটি আছে কেমন? কৃষ্ণসুন্দর এবার মৃদুস্বরে বললেন, জ্ঞান ফিরেছে মুখুজ্জেমশাই, গায়ে হাত পায়ে অনেক বেদনা। আহা, বেদনা তোর মুখে মাথা হেলালেন পাঁচকড়ি। কজনা ছিল? আর কেউ এসেছিল কিনা জানা যায়? কৃষ্ণসুন্দর অধবতনে জবাব দিলেন, আজ্ঞে দুজন তো ছিলই, পরে আর কেউ এসেছিল কিনা জানা যায়নি। ভুবন জঙ্গলের মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিল, কৈবর্তদের একজন দেখতে পেয়ে। পাঁচকড়ি আর চোখে ভেতরের দিকে তাকালেন। কৃষ্ণসুন্দরের এই বিধবা বোনটি নাকি বেশ সুন্দরী। খিদমর্গার লালু সাঁকড়ে আছে এ গায়ে, সেই বলেছে। উন্নত নাসা, আয়ত নয়না,
পাকা বিম্বফলের মতো স্তনযুগল। গীতগোবিন্দে রাধার মতো তন্বী ষোড়শী ভুবনমণিও পিনপয় ধরা। যৌবন বিদায় নিয়েছে অনেক কাল, প্রৌঢ়ত্ব এসেও পড়েছে মধ্যাহ্নে। তবু মুখুজ্জে মশাইয়ের জৈবিক কামনা বাসনার নিবৃত্তি যেন আর হয় না। 5টি ধর্মপত্নী তো রয়েইছে, শোনা যায় কলকাতা শহরে রয়েছে আরো 2টো বাঁধা মেয়ে মানুষ। স্ত্রী শিক্ষা বিরোধী আন্দোলন করতে শহরে গিয়ে ওই রাড়েদের ঘরেই তিনি রাত কাটান। সিক্ত বসনে হেঁটে চলেছে এক সদ্য তরুণী। তার তনুলতার প্রতিটি ভাঁজ স্পষ্ট হয়ে উঠছে হাঁটার তালে তালে। কলসি থেকে জলবিন্দু চুইয়ে পড়ছে পদ্মের মতো পাবে। গাছের আড়াল থেকে নিঃশব্দে এগিয়ে আসছে লালসার হাত। চারপাশের গহীন অরণ্যের মধ্যে আদিম দৃশ্যটা কল্পনা করতে করতে পাঁচকড়ি মুখুজ্জের শরীর উজ্জীবিত হয়ে উঠল। মনে পড়ে গেল সেই পুরনো কাব্য, ভালো ভালো স্ত্রীলোক যত ধৈর্য লইয়া যাও, আঙ্গুষ্ঠে দড়ি বাঁধি দেয় তার গলাও, একজন ছাড়ে তারে আর জনা ধরে, রমণীর ভারে ত্রাহি শব্দ করে। যৌবনকাল থেকে এই পংক্তি পড়ে কত রোমাঞ্চিত হয়েছেন। এখন হঠাৎই সেই 2 ধর্ষকের কামতৃপ্তির কথা ভেবে পাঁচকড়ি মুখোপাধ্যায়ের জিহ্বা রসসিক্ত হয়ে উঠল। বাস্তবে ফিরে তিনি গম্ভীর মুখে গড়গড়ায় লম্বা টান দিলেন। খুবই নক্কারজনক ঘটনা। সাধে কি শাস্ত্রে আছে, পথি নরী বিবর্জিতা? আরে আমরা তো এই নিয়েই লড়াই করে চলছি। ওই বিদ্যাসাগর আর তর্কালঙ্কার যতই গলা ফাটাক, মেয়ে ছেলেরা হলো আপনা মাসে হরিণা বৈরী। হরিণের মতো নিজের রূপ যৌবনই হলো গিয়ে মেয়েদের কাল। এ তো আর ফিরিঙ্গি মেম সাহেব নয় যে ক্লাবে গিয়ে ফুর্তি করবে, কোমর জড়িয়ে নাচবে। আমাদের হিঁদুগড়ের মেয়ে বউরা ঘোমটা দিয়ে ঘরে থাকবে, পুজো আচ্চা করবে, রান্না করবে, এই হলো আমাদের সনাতন সংস্কৃতি। যাই বলো কৃষ্ণ, বোনকে অত দূরে পুকুরে যেতে দেওয়া তোমার অন্যায়ই হয়েছে। কৃষ্ণসুন্দর কোনো উত্তর দিলেন না। রামচন্দ্র ন্যায়তীর্থ এতক্ষণ প্রস্তরবৎ দালানে বসে নিজের উপবীতটিকে পাকাচ্ছিলেন। এবার উৎসাহিত হয়ে নিজের বিগত লম্বা ব্রহ্মশিখাটি দুলিয়ে বললেন, আমিও সেইটাই বলছিলাম মুখুজ্জে মশাই। কেষ্টত্ব সব গেল, একে তো বাড়ির বড় ছেলে ম্লেচ্ছ বিয়ে করে কুলটাকে ডোবালো, তারপর এখন এত বড় অনাচার। গোপেন্দ্রনাথ লাহিড়ীও সায় দিয়ে বললেন, অনাচার বলে অনাচার? গীতায় শ্রীকৃষ্ণ তো বলেই গিয়েছেন, শ্রীসুত দৃষ্টাসুত হলে বর্ণ সংকর জন্মায়। আর এখানে তো 2জন ম্লেচ্ছ মিলে রাম ও রাম। গর্ব হয়ে গেলে তো কেলেঙ্কারি। কৃষ্ণসুন্দরের পত্নী ব্রহ্মময়ী অনেকক্ষণ ধরে দরজার আড়াল থেকে শুনছিলেন। এবার তিনি আধো হাত ঘোমটা টেনে দালানে বেরিয়ে এলেন। তার হাতে বড় রেকাবিতে মুড়ি আর ঘরে পাকানো নারকেল নাড়ু। মান্যগণ্যদের সামনে সেই রেকাবি নিচু হয়ে রাখতে রাখতে তিনি নিচুর স্বরে বললেন, যা হয়ে গেছে হয়ে গেছে, ঠাকুরজির তো কোনো দোষ নেই। এবার কি প্রায়শ্চিত্তির করলে দোষ কাটবে সেটা বলুন ঠাকুরমশাই। এসব নিয়ে নাড়াঘাটা হলে আরো কষ্ট হয়। পাঁচকড়ি মুখোপাধ্যায় এতক্ষণ বেশ বুক ফুলিয়ে কথা বলছিলেন। আকস্মিক গম্ভীর হয়ে গেলেন। গুরুত্বপূর্ণ কথোপকথনের মাঝে নির্বোধ স্ত্রীলোকের হস্তক্ষেপ তিনি মোটে পছন্দ করেন না। কৃষ্ণসুন্দরকে দেখলেই বোঝা যায় ব্যাটা স্নৈন, তাই ওর পরিবার জনসম্মুখে কথা বলার স্পর্ধা দেখাচ্ছে। যত সব বাচালতা! এই বয়সে এসে কি মেয়ে মানুষের বুদ্ধি নিতে হবে নাকি? কিন্তু মুখে বললেন, কারো দোষ আর কার নেই তা বিচার করবার আমরা কেউ নই বৌমা। খোদ মনু বলে গিয়েছেন নারীদের থেকে সতর্ক থাকতে। স্বভাব এসো নারীনাং নরনারীহ দূষণম। পুরুষদের দূষিত করাই নারীদের স্বভাব। তাই দোষ গুণ বিচার করে লাভ নেই। শাস্ত্রে বলাৎকৃতা নারীর যা প্রায়শ্চিত্তের বিধান আছে তাই করতে হবে। কৃষ্ণসুন্দর শশব্যস্তে করজোরে বললেন, কি সেই প্রায়শ্চিত্ত মুখুজ্জে মশাই? আদেশ করুন, আমি শিরোধার্যে তা পালন করব। পাঁচকড়ি মুখুজ্জে হুঁকায় টান দিয়ে গম্ভীর মুখে কিছুক্ষণ মৌনব্রত পালন করেন। তারপর গোপেন্দ্রনাথ লাহিড়ীর সঙ্গে নিচু গলায় কিছু আলোচনা করতে থাকেন। গোপেন্দ্রনাথের সঙ্গে তার বৈষয়িক সম্পর্কও রয়েছে। মুখুজ্জে মশাইয়ের চাষের জমিতে যে সারের প্রয়োজন হয় তা সরবরাহ করেন গোপী লাহিড়ী। তার সেই ব্যবসাও দিন দিন ফুলে ফেঁপে উঠছে। প্রায় অর্ধেক দণ্ড এভাবে চলার পর গোপী লাহিড়ী সোজা হয়ে বসেন, সামান্য গলা পরিষ্কার করে বলেন, দেখো কেষ্ট, মুখুজ্জে মশাই নিজের গরজে এতদূর ছুটে এসেছেন শুধুমাত্র তোমার পাপের হাত থেকে বাঁচাতে। উনি মহাপণ্ডিত, শাস্ত্র ওর হাতের মুঠোয়। ভুবনমণিকে ত্যাগ করার হাত থেকে উনি তোমাকে বাঁচাতে পারেন। না হলে এই সমর্থ মেয়েকে ত্যাগ করলে শ্যাল কুকুরে যে ছিঁড়ে খাবে তা বুঝতে পারছো। শেষমেশ এহাত ওহাত ঘুরে শহরে গিয়ে লাইনে নাম লেখাবে। কৃষ্ণসুন্দর এবার মৃদু আপত্তি তুললেন,
কিন্তু পণ্ডিত মশাই, আমি তো ছেলেদের কিছুদিন আগে পর্যন্ত শাস্ত্র শিক্ষা দিয়েছি। যতদূর জানি বশিষ্ঠ ধর্মসূত্রে বলা হয়েছে, নারী ধর্ষিতা বা দস্যুগৃহীতা হলেও স্বামী তাকে ত্যাগ করতে পারে না। আপস্তম্ভ ধর্মসূত্রেও সেটি লেখা আছে। বটে, তুমি যখন এতটাই জানো তখন বলো, ঋষি গৌতম শুধুমাত্র সন্দেহবশে স্ত্রীকে ত্যাগ করেছিলেন কেন? পাঁচকড়ি মুখুজ্জের গৌরবর্ণ খুব আকস্মিক রক্তাভ হয়ে উঠল। কৃষ্ণসুন্দর কোনো উত্তর দেওয়ার আগেই ধমকে উঠলেন রামচন্দ্র ন্যায়তীর্থ। থামো এই কৃষ্ণসুন্দর। সদবা বা কুমারীর প্রায়শ্চিত্ত আলাদা, আর হিঁদুগড়ের বিধবা আলাদা। দুপাতা পরে আর ছাত্র ঠেঙে তুমি কি মহাপণ্ডিত হয়ে গেছো নাকি যে মুখুজ্জ মশাই মুখে মুখে তর্ক করছো? আর স্বয়ং শ্রীরামচন্দ্র স্ত্রীকে পরিত্যাগ করেছিলেন সতীত্ব নাশের সন্দেহেই। তুমি কি সেটাও শাস্ত্র বিরুদ্ধ বলতে চাও? না না, আমি তর্ক করিনি। স্বভাবজাত নম্রতায় কৃষ্ণসুন্দর কোনো উত্তর দিতে পারলেন না। শ্রীরামচন্দ্র আদর্শ চরিত্র, তার কোনো আচরণ শাস্ত্রবিরোধী কি করে হবে? যুক্তকর গরুরের মতো তিনি দাঁড়িয়ে রইলেন। তবে মুখ বুজে চুপ করে শোনো মুখুজ্জেমশাই কি বিধান দেন। গোপীলাহিড়ী আঙুল উঁচিয়ে বললেন। পাঁচকড়ি মুখুজ্জে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, বলাৎকৃতা নারীকে কঠোর প্রায়শ্চিত্ত তো করতেই হবে। এক্ষেত্রে আবার ধর্ষণ করেছে দুই বিধর্মী। ধর্ষিতা ব্রাহ্মণী হলেও ম্লেচ্ছের ঔরধারণে সে নিজেও এখন ম্লেচ্ছতা অধঃপতিত হয়েছে। তাই কোনো সদ্বংশজাত ব্রাহ্মণ যদি তার সেবা দুই পক্ষকাল গ্রহণ করতে সমর্থ হন, তবেই সে সকলে আবার ঠাঁই পাবে। কৃষ্ণসুন্দর মর্মার্থ উদ্ধার করতে পারলেন না, হাঁ করে তাকিয়ে থাকলেন। পাঁচকড়ি মুখুজ্জে নিজেই সব বক্তব্যকে প্রাঞ্জল করতে উদ্যোগী হলেন। আহা, বুঝলে না, তোমার ভগ্নীর সেবা দুই পক্ষকাল কোনো উপযুক্ত ব্রাহ্মণ গ্রহণ করতে স্বীকৃত হবে, তবেই সেই দ্বিজের পবিত্রতায় তোমার ভগ্নীর অসুচিতা কাটবে। অত্রি সংহিতা নিশ্চয়ই পড়েছ, ধর্ষিতা নারীকে 1 মাস পর থেকেই সূচি জ্ঞান করা হয়। ভুবনমণি 1 মাস পরেই স্বাভাবিক জীবন ফিরতে পারবে, বুঝলে? আজ্ঞে। বিহ্বল চোখে কৃষ্ণসুন্দর বলেন, সে আর এমন কি ব্যাপার, এই তো লাহিড়ী মশাই রয়েছেন, তার গৃহে না হয় ভুবনমণি 1 মাস পিতৃজ্ঞানে পদসেবা করে আসবে, তবেই তো হবে। পাঁচকড়ি মুখুজ্জের মুখের অভিব্যক্তি তৎক্ষণাৎ বদলে যায়। বিরক্তিতে তিনি হুকোয় মনোনিবেশ করেন। তার খিদমৎকার লালু রোষকষায়িত নয়নে তাকায় কৃষ্ণসুন্দরের দিকে। পরিস্থিতি সামাল দিতে মুহূর্তের মধ্যে আসলে নামেন গোপী লাহিড়ী। আহা, বোকার মতো কথা কও না কৃষ্ণ, এ সেবা সে সেবা নয়। মুখুজ্জেমশাইয়ের কথা ভালো করে বোঝার চেষ্টা করো। ম্লেচ্ছের ঔরসে দূষিত দেহকে শুদ্ধ করতে হবে ব্রাহ্মণের ঔরসে। শ্রীরাধা যেমন কৃষ্ণকে নিজের দেহ মন দিয়ে সেবা করেছিলেন, এই সেই সেবা। কৃষ্ণ সুন্দরের সামনে হঠাৎই পাঁচকড়ি মুখোপাধ্যায়ের বক্তব্যের প্রকৃত অর্থ উদ্ভাসিত হয়ে ওঠে। বজ্রাঘাত হয়ে তিনি ভেতরের দিকে তাকান। দেখতে না পাওয়া গেলেও দরজার পাশে দণ্ডায়মান নিশ্চয় ব্রহ্মময়ের অস্তিত্ব তিনি অনুভব করেন। এ কি অনার্য কথা! একবার ধর্ষিতা হওয়ার জন্য ভুবনমণিকে 1 মাস ধরে ধর্ষিতা হতে হবে? কি প্রচন্ড অন্যায়! কোন শাস্ত্রে লেখা আছে কথা? কৃষ্ণসুন্দর হলফ করে বলতে পারেন, এহেন কোথাও লেখা থাকতে পারে না, এ অসম্ভব। পাঁচকড়ি মুখুজ্জে ঘাড় দুলিয়ে বললেন, তবে মনে হয় না কোনো উপযুক্ত ব্রাহ্মণ সম্মত হবে। কারণ ম্লেচ্ছ দ্বারা ধর্ষিতা হওয়ার ফলে ভুবনমণি এখন নিজেও ম্লেচ্ছ, আর মনুর বিধানটি এক্ষেত্রে সুস্পষ্ট। শূদ্রাং স্বয়মারোপ্য ব্রাহ্মণ জাত্য ধোগতিম জয়ন্নিতা সুতং তসাং ব্রাহ্মণাদেব হিয়তে। শূদ্র কিংবা ম্লেচ্ছ গমন করলে ব্রাহ্মণের অধোগতি হয়, সন্তান উৎপাদন হলে ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব নষ্ট হয়। তাই যেচে কে ভুবনমণির সেবা নিতে চাইবেন? তবে হ্যাঁ, একান্তই যদি মহৎ কোনো ব্রাহ্মণ হন, সেক্ষেত্রে তার অধোগমন হয় না। যেমন তেমন কাউকে পাওয়া গেলে তোমার সৌভাগ্য ধরতে হবে। তেমন কি আছে গায়ে? গোপী লাহিড়ী 2 হাতে এক বিচিত্র মুদ্রা প্রদর্শন করে কথাটা ভাসিয়ে দিলেন। তা তোমরা দেখো, এই গ্রামে না থাকলে আশেপাশের গ্রামে সন্ধান করো, তবে বেশি বিলম্ব করো না। আজ তো 3 দিন হয়েই গেল। প্রায়শ্চিত্তের ধর্ষণে পঞ্চরাত্রির মধ্যে শুরু করতে না পারলে সব আয়োজনই বৃথা। সেক্ষেত্রে কৃষ্ণসুন্দরের বোনকে পরিত্যাগ করা ছাড়া কোনো উপায় তো থাকবেই না, সমাচ্যুতও হতে হবে। পাঁচকড়ি মুখুজ্জে আর কথা না বাড়িয়ে গাত্রোত্থান করলেন। মুখুজ্জে মশাই জয় হোক! কেমন সুন্দর একটা প্রায়শ্চিত্তের রাস্তা বাতলে দিয়ে চলে গেলেন। উৎফুল্ল চোখে কপালে জোড়হাত ঠেকালেন রামচন্দ্র ন্যায়তীর্থ। কেষ্ট, মুখুজ্জে মশাইকে পেন্নাম করো, তোমাকে এক ঘরের থেকে বাঁচিয়ে দিলেন। পরকালের রাস্তাও পরিষ্কার হয়ে গেল। কৃষ্ণসুন্দর রইলেন না।
প্রস্তরবৎ বসে রইলেন। লালু পাঁচকড়ি মুখুজ্জের হাতের থেলো হুকোটি টেনে নিয়ে প্রভুকে পথ দেখাতে দেখাতে এগিয়ে চলল। সদল বলে সমাজপতির দল প্রস্থান করলে ব্রহ্মময়ী দ্রুত গতিতে দালানে বেরিয়ে এলেন। ক্রোধে তার মুখ টকটক করছে। ননদিনী ভুবনমণি তার কন্যা সমা। বিয়ে হয়ে তিনি যখন এই শ্বশুরগৃহে এসেছিলেন তখন ভুবনমণি মাত্র 5 বছরের বালিকা। 8 বছরে তার বিয়ে হলো। বছর না পূর্তিই শাঁখা সিঁদুর মুছে সাদা থান ফরল। ব্রহ্মময়ীর শাশুড়ি মাতা আগেই চোখ বুঝেছিলেন। তারপর থেকে ব্রহ্মময়ী সন্তান স্নেহে নন্দিনীকে লালন করেছেন। ওইটুকু একরত্তি মেয়ের একাদশীর দিন তিনি নিজেও মুখে নামমাত্র কিছু ছুঁয়ে উপবাসে থেকেছেন। আর আজ মেয়েটার ওপর এত বড় অত্যাচার, এমনিতেই কষ্টে তার বুক ফেটে যাচ্ছে, তার ওপর এইসব কথায় তিনি কিছুতেই তার নিজেকে স্থির রাখতে পারছেন না। ব্রহ্মময়ী তেজদীপ্ত রমণী, স্বামীর মতো শান্তশিষ্ট নন। তিনি অবস্থাপন্ন পরিবারের মেয়ে। তার বাবা ছিলেন নদিয়াধিপতি কৃষ্ণচন্দ্র রায়ের স্নেহধন্য ব্রাহ্মণ পুরোহিত। ধনী পরিবার। কৃষ্ণসুন্দরের পিতা রামেন্দ্র সুন্দর ছিলেন ওদের ওলপাল্টি ঘর। বংশকৌলিন্য সর্বোপরি পাত্রের পাণ্ডিত্যে আকৃষ্ট হয়ে কন্যাকে এই ঘরে দিয়েছিলেন। কালের দুর্বিপাকে কৃষ্ণসুন্দরের অবস্থার অবনতি হলেও ব্রহ্মময়ীর ব্যক্তিত্বে একই রকম অবিচল রয়েছে। তিনি অক্ষর জ্ঞানহীন, কিন্তু তার সাংসারিক বুদ্ধি ও বিচক্ষণতা অনেক শিক্ষিত মানুষকে প্রশ্নের মুখে ফেলবে। বড় ঘরের মেয়ে ছিলেন, মনটাও এখনো তেমনই বড়। তিনি বললেন, এসব কি হচ্ছে গা? তুমি কিছু প্রতিবাদ করলে না? প্রতিবাদ করে কি করব? ভগ্নকণ্ঠে বললেন কৃষ্ণসুন্দর। জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ বাতুলতা। তাছাড়া আমার এখন আছেই বাকি, ঢাল নেই, তরল নেই, নিধিরাম সর্দার। আর কিছুই না থাকুক, মান আছে, দৃঢ়কণ্ঠে জানালেন ব্রহ্মময়ী। ঠাকুরজির উপর দিয়ে যা যাচ্ছে, এরপর কোথায় দিয়ে ভালো কোবরেজ ডেকে আনবে তা নয়, এরা সাত্তর আরো চলে গেলেন। শাস্ত্রের কথা না মানলে তো শুনলে কি হবে? কৃষ্ণসুন্দর বললেন, সমাজচিত হওয়ার ভয় আমি করি না। নিজের যেটুকু জমি আছে চাষ করিয়ে ঠিক চালিয়ে নিতে পারবো। তুমিও পারবে সে বিশ্বাস আমার আছে। ধোপানাপি তো না হয় লাগবে না, কিন্তু মেয়ে দুটোর বিয়ে দেবো কি করে? একেই দাদার জন্য ভালো কোনো কুল জুটবে না। তার উপরে এখন এখানেই ব্যাপারটা ধামাচাপা না নিতে কোনো পাত্রই পাবো না। না পেলে না পাবো, তাই বলে জেনে শুনে ঠাকুরজির এত বড় সর্বনাশ আমি করতে পারবো না। তুমি বুঝতে পারলে না, ওই জনাই থেকে আসা বুড়ো মিনসের নজর পড়ছে ঠাকুরজির ওপর। 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, এখনো নোলা যায়নি। এই তালে উনি একটা মাস ভুবনকে ভোগ করবেন। ব্রহ্মময় গনগনে স্বরে বললেন, ঝাঁটা মারি অমন শাস্ত্রকারের মুখে। আস্তে আস্তে বলো, দেওয়ালেরও কান আছে। মুখুজ্জে মশাইয়ের বিরাট লম্বা হাত, কোত্থেকে কে শুনে ফেলবে? রাতারাতি আমাদের ভিটে মাটি থেকে উচ্ছেদ হতে হবে। জমিদার মশাইও তখন কিছু করতে পারবেন না। সন্ত্রস্ত হয়ে বললেন কৃষ্ণসুন্দর। আর মেয়েদের পাত্র না পেলে না পাবে মানে? অপলার 12-র মধ্যে বিয়ে দিতে না পারলে বুঝতে পারছো কি অনর্থ বাঁধবে? তুমি যাদের নামে মেয়েদের ঘটা করে নাম রেখেছো, তাদের আদর্শ করছো না কেন? দর্থহীন ভাষায় বললেন ব্রহ্মময়ী। কৃষ্ণসুন্দর বললেন, তাদের আদর্শ মানি বলেই তো অপলাকে পড়াশোনা শেখাচ্ছি ব্রহ্মময়ী। আমার স্বপ্ন একদিনও বিদুষী হয়ে উঠবে, বিদ্যাবান করবে ছোট ছোট শিশুদের। তাই তো কোনো মুক্তমনা পরিবার ওকে দিতে চাই। তবে আর কি, তুমি নিজেই আমাকে বলেছ বৈদিক যুগের নারী ঋষিরা অনেকেই অবিবাহিতা থাকতেন। কই, তাতে কি অনর্থ হয়েছে কিছু? সেই যুগ আর নেই ব্রহ্মময়ী। করুণ চোখে ম্লান হাসেন কৃষ্ণসুন্দর। সেই যুগ ছিল শ্রুতির যুগ। সেই সময় নারীদের সামাজিক অবস্থান ছিল অনেক উঁচুতে। তারা বেদ অধ্যয়ন করতেন, অধ্যাপনা করতেন। তখনও তাদের কোনো সম্পত্তি মনে করা হতো না। তখন স্ত্রী প্রকৃত অর্থেই স্বামীর সহধর্মিণী, এখনকার মতো শুধু শয্যা সঙ্গিনী নয়। কিন্তু এখন সে যুগ আর নেই। পণ্ডিতদের স্বঘোষিত নিদান, মুসলমান শাসন আর পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ক্রমেই মেয়েদের ঘরের মধ্যে ঢুকিয়ে জড়পুত্তুলি করে দিয়েছে। এসেছে মনুসংহিতার যুগ। বাল্যে পিতুর বসে তিষ্ঠেত পানি গ্রহস্য যৌবনে, পুত্রানাং ভর্তরি প্রেতে ন ভজে স্ত্রী স্বতন্ত্রতাম। বাল্যকালে নারী পিতার অধীনে থাকবে, বিবাহের পর সে স্বামীর অধীনে থাকবে, এবং স্বামীর মৃত্যুর পর পুত্রের অধীনে থাকবে। নারী কখনো স্বাধীনভাবে বসবাস করতে পারবে না। এই অবস্থায় তুমি কি করে নিজের মেয়েদের আইবুড়ো থাকার কথা বলছো? স্বামী স্ত্রীর আলাপ আলোচনার মাঝেই আবার বাড়িতে ফিরে এলেন গোপী লাহিড়ী। ব্রহ্মময়ের অনুধাবন নির্ভুল। গোপী লাহিড়ী বললেন, কেষ্ট, এমন সুযোগ কপাল গুনে মেলে। মুখুজ্জে মশাই নিজে অনেক পীড়াপিড়িতে ভুবনমণিকে এই পাক থেকে উদ্ধার করতে রাজি হয়েছেন। তুমি আর দুবার ভেবো না। অমন উঁচুদরে ব্রাহ্মণ আশেপাশের গায়ে হাজার খুঁজেও পাবে না। আজকের দিনটা কেটে যাক, বেশি জানাজানি করবার দরকার নেই। কাল সন্ধ্যে থেকে মুখুজ্জে মশাইয়ের পালকি এসে রোজ উঠোনে দাঁড়াবে। বোনকে পাঠিয়ে দিও। নিহাত তোমার ভালো চাই, তাই গেটে মাত নিয়ে এতটা ঠেঙিয়ে আবার বলতে এলুম।
কৃষ্ণসুন্দর কোনো উত্তর দিলেন না। গোপী লাহিড়ী চাপার স্বরে আবার বললেন, আর যদি না ফাটাও? বুঝতেই পারছো কি হবে। নিজের মেয়ে দুটো আছে, সেই কথা ভেবো। আপনি বাঁচলে বোনের নাম। গোপী লাহিড়ীর প্রস্থানের পর কৃষ্ণসুন্দর একাকী বসে রইলেন। বেলা গড়িয়েছে অনেক, এখনো তার স্নান পর্যন্ত হয়নি, কিন্তু তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। গোপী লাহিড়ীর দন্তপাটি বিকশিত করে বলা প্রস্তাব শোনা ইস্তক তার ব্রহ্মতালু জ্বলছে। কিন্তু ওই তার এক বদর স্বভাব, বুক ফাটে তো মুখ ফাটে না। ষাটোর্ধ্ব পাঁচকড়ি মুখোপাধ্যায়ের 5টি পত্নী, শোনা যায় সর্বকনিষ্ঠাটি মাত্র 14 বর্ষীয়া। তার পানি গ্রহণ করেছেন এখনো 1 বছর অতিক্রান্ত হয়নি। একজন শিক্ষিত মানুষের কামবোধ এই বয়সেও এত প্রবল হয় কি করে? প্রকৃত শিক্ষিত আর পুঁথি পড়ে পণ্ডিত হওয়া সম্ভবত এক বিষয় নয়। গোপী লাহিড়ী চলে গেলেও কৃষ্ণসুন্দর আর ঘরে ঢুকলেন না। তার আগমন টের পেলেই ভুবনমণি দাদার কাছে নিদারুণ লজ্জা পাবে। ওই বেদনাতুর শিরীরও তখন প্রাণপণে নিজের বুক ঢাকার চেষ্টা চালাবে। এমনিতে ওর শিয়রে সর্বক্ষণ কৃষ্ণসুন্দরের 2 কন্যা আর পুত্র বসে রয়েছে। তাদের বোঝার বয়স হয়নি যে পিসিমার কি হয়েছে, কিন্তু বড়দের চিন্তা উদ্বেগ থেকে শিশুরা অনেক কিছু বুঝতে পারে। ভুবন পিসিমার সঙ্গে যে কেউ খুব খারাপ কাজ করেছে তা তারা উপলব্ধি করছে। শিশুপুত্র দিব্যসুন্দর অদৃশ্য সেই শত্রুকে কল্পনা করে পার কয়েক নিজের বাঁশের ধনুক থেকে তীর ছুঁড়ে পিসিমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টাও চালিয়েছে। কৃষ্ণসুন্দর বাড়ি থেকে বেরিয়ে প্রথমে কিছুক্ষণ ইতস্তত পদচারণা করলেন। কোথায় যাবেন ভেবে পেলেন না। এখন পরিচিত মানুষের সাথে বাক্যালাপ মানে ভুবনমণিকে নিয়ে আলোচনা, সহানুভূতি, একরাশ কৌতূহল। আর এইসব ভালো লাগছে না কৃষ্ণসুন্দরের। তার চেয়ে নিবৃত্তি কিছুক্ষণ কাটানো শ্রেয়। কৃষ্ণসুন্দর গ্রামের বাইরের দিকে কৌশিকী নদীর তীর ধরে এগিয়ে যাচ্ছিলেন। নদী অবশ্য নামেই, হাঁটু জলও নেই, কোনো মতে গোড়ালিটুকু ভেজে। ভর দুপুর সূর্যদেব মাথার ওপর গনগন করছেন। এদিকটা জনসমাগম নেই বললেই চলে। প্রায় ক্রোশ 1.5 হেঁটে বিশ্বনাথতলা। বিশ্বনাথতলা থেকে উত্তর দিকে বরাবর সোজা হেঁটে গেলে পড়বে বাবা পঞ্চাননের মন্দির। অন্যমনস্ক কৃষ্ণসুন্দর সেদিকেই যাবার মনস্থ করছিলেন, কিন্তু হঠাৎ তার চিন্তার চাল ছিঁড়ে গেল অপরিচিত এক কণ্ঠস্বরে। প্রণাম হই ঠাকুর মশাই। কৃষ্ণসুন্দর তাকিয়ে দেখলেন মোটাসোটা গড়নের বেটে একজন মধ্যবয়স্ক লোক, গাত্রবর্ণ কৃষ্ণাভ, পরনে খেটো ধুতি আর ফতুয়া, কোমরে আটকানো গেঁজে। কৃষ্ণসুন্দরের দিকে উদ্দেশ্য করে করজোড়ে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা আজকে নারাজটা এখানেই শেষ করি। এক্সাইটমেন্ট আসছে না জানিও, কিন্তু আমার তো আসছে। প্রথমত এই লোকটাকে যে হঠাৎ করে উদয়িত হলো, দ্বিতীয়ত আদেও কি পাঁচকড়ি মুখর্জির কাছে কৃষ্ণসুন্দর তার ভুবনমণিকে পাঠাবে না। নিজেরাই যেন সব সুতোর মধ্যে আটকে গেছি। তাও তোমাদের এক্সাইটমেন্ট আর একটু বাড়িয়ে দিতে আজকে আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে আমায় জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি পরবর্তী অংশ, কিন্তু তার মাঝে তো তোমাদের পছন্দের কাঠগোলাপ আসছেই শুক্রবার, তো সেটার জন্য অপেক্ষা করো। তাহলে টাটা।